প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে পর্বে তৈরি করে দেখাবো বরবটি সিমের অসাধারণ একটি তরকারি। আর এই তরকারিগুলোতে কিন্তু খেতে খুবই ভালো লাগে। মানে নর্মাল তরকারি যারা পছন্দ করেন তাদের জন্য বলছি, এ ধরনের একটু ঝোল তরকারি হলে দেখবেন ভাতটা খেতে খুবই ভালো লাগবে। তো আমি এখানে পার্শে মাছ, আলু আর বরবটি সিমের অসম্ভব মজার একটি তরকারি রান্না করে দেখাবো। এই তরকারিটা এভাবে রান্না করলে খেতে কিন্তু খুবই মজা লাগবে। তো তরকারিটা রান্না করার জন্য আমি এখানে দেখুন, এখানে মাছ আর তরকারির পরিমাণটা বুঝে আপনারা মশলাটা অ্যাড করবেন। তো আমি এখানে কিছু পেঁয়াজ নিয়ে নিয়েছি, 3 থেকে 4টা পেঁয়াজ কেটে নিয়েছি, আর কিছু কাঁচামরিচ এভাবে আস্ত দিয়ে দিলাম, মানে সব একত্রে ব্লেন্ড করব। আর এভাবে যদি আমি একসঙ্গে ব্লেন্ড করে নিই তাহলে কিন্তু মশলাটা বারবার দেওয়ার একটা ঝামেলা থাকে না। তো এখানে আমি টেবিল চামচে করে দেখুন হাফ টেবিল চামচ করে জিরা বাটা দিচ্ছি, মানে অর্থাৎ এখানে মাপলে চা চামচের 1 চামচ করে মশলা হয়। তো 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা আর হাফ চা চামচ এখানে আমি আদা বাটা দিয়ে দিয়েছি। দিয়ে এটা পুরো সম্পূর্ণ ব্লেন্ড করে নিব। তো আমার কিন্তু এখানে বাটা মশলা ছিল, যার জন্য এখানে পরিমাণটা আমি এভাবে দিয়ে দিয়েছি। চাইলে আপনারা এখানে আস্ত মশলা এভাবে দিয়ে একসঙ্গে বেটে নিতে পারবেন। তো আমি একসঙ্গে মশলাটাকে এভাবে বেটে নিয়েছি, মানে ব্লেন্ড করে নিয়েছি, যাতে সুবিধা হয় রান্না করার সময়। অনেক সময় দেখা যাচ্ছে অনেক ঝামেলা হয়ে যায়, মশলা পটে পটে মশলা দিতে গেলেও একটু মানে অনেক সময় বিরক্ত হয়ে যাওয়া লাগে, যার জন্য একবারে মশলাটা এভাবে ব্লেন্ড করে নিলে তাহলে কিন্তু রান্নার ক্ষেত্রে অনেক সহজ হয়। মানে যারা দেখা যাচ্ছে অল্প সময়ে রান্না করতে চান তাদের জন্য এইভাবে মানে মশলাটাকে গোছায় নিলে রান্না করতে কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়, সুবিধা হয়। আর আমি এখানে একটি কড়াইতে তেল গরম করে, মানে আমি যে মাছটা দিয়ে রান্না করব, আমি এখানে আজকে পার্শে মাছ নিয়েছি। তো পার্শে মাছগুলোকে এরকম ভেজে নিচ্ছি। তো চাইলে কিন্তু এই পার্শে মাছটা কষিয়ে রান্না করা যায়। তো আজকে কষিয়ে রান্না করব না, আমি এটা ভেজে রান্না করব। কষিয়ে রান্না করলেও সেটা খেতে ভালো লাগে। তো আজকে মন চাইলো একটু যেন হালকা করে মাছটা ভেজে তরকারিটা রান্না করি, খেতে একটু অন্যরকম লাগবে, ভালো লাগবে। তো মাছটা ভেজে উঠিয়ে রেখে তারপরে আমি এখানে 2টা আলু কেটে নিয়েছি। আলুগুলো দেখুন আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কারণ যেহেতু আমি এখানে পার্শে মাছ দিয়ে রান্না করব, মাছের সঙ্গে ম্যাচ করে আর কি একটু লম্বা লম্বা করে আলু কেটে দিয়েছি, যাতে মাছটাও লম্বা লম্বা আর আলুটাও লম্বা লম্বা থাকবে, দেখতে ভালো লাগবে। আর দেখতে ভালো লাগলে কিন্তু সে জিনিসটা খেতেও ভালো লাগে। আর যেহেতু এটা আমি বরবটি দিয়ে রান্না করব, কারণ বরবটি দিয়ে রান্না করলে বরবটিটাও লম্বা লম্বা করে কাটা, সেটা দেখতে ভালো লাগবে। তো আলুটা কিছু সময় ভেজে নেওয়ার পরে আমি এখানে মানে যে মশলাটা আমি ব্লেন্ড করে নিয়েছিলাম মশলাটাকে দিয়ে দিলাম। আলুটা পুনরায় আর উঠিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ আমি আলুটা তো ভাজা হয়ে যাচ্ছে, সঙ্গে আপনার মশলার সঙ্গে কষানোও হয়ে যাবে। তো মশলাটা দিয়ে আমি এখন এখানে লবণ আর হলুদটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন কিন্তু এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো সামান্য আমি একটু পানিও দিব, পানিটা দিয়ে কিন্তু মশলাটাকে আলুটার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। তো এই তরকারিটা চাইলে যদি মনে করেন যে আলুটা উঠিয়ে নেবেন, তো সেক্ষেত্রে উঠিয়ে নিতে পারেন, তবে আমার কাছে মনে হলো না যে আলুটা উঠিয়ে নিই, যার জন্য কিন্তু আমি একবারেই দিয়ে দিয়েছি। তো এভাবে রান্না করলেও কোনো সমস্যা হবে না। আপনি চাইলে আলুটাকে তুলে নিয়ে তারপরে মশলাটা ভালো করে কষিয়ে পুনরায় আবার আলুটা মশলার সঙ্গে কষিয়ে নিতে পারেন। তো এভাবে দেখুন আমি উঠানোর ঝামেলা না করে একবারেই দিয়ে দিয়েছি, দিয়ে পানিটা দিয়ে মশলাটার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এই কষানোটা খুব ভালো করে দিতে হবে, কারণ এটা কিন্তু একবারে ঝোলের পানি চলে যাবে। এখন আমি এই যে ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি, তরকারিতে যতটুকু ঝোল লাগবে ঠিক ততটুকু ঝোল আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আর কোনো পানি দিব না, এই পানিতেই তরকারিটা রান্না হয়ে যাবে। আলুটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে, আলুটা যথেষ্ট সেদ্ধ হয়ে গিয়েছে। আর এই যে বলক আসার পরে এখন আমি এখানে বরবটি সিমটা দিয়ে দিব। সিমটা কিন্তু কষিয়ে দিলে ভালো লাগে না, আর এই সিমটা যখন এভাবে মানে ঝোলের যখন বলকটা এসে যাবে তখন কিন্তু সিমটা দিতে হবে। তো আমি এখানে সিম দিয়ে দিয়েছি, আমি এখানে হাফ কেজি সিম নিয়ে নিয়েছি। তো আমি সেই অনুযায়ী আর কি মশলার পরিমাণটা আমি সেই রকম মানে বাড়িয়ে কমিয়ে দিয়েছি। তো আপনারা তরকারি যতটুকু রান্না করবেন সেই আন্দাজ করে তরকারির মশলাটা অ্যাড করবেন। তো দেখুন এখন বলক এসে যাওয়ার পরে আমি সিমটা দেওয়ার পরে কিন্তু বলক এসে গিয়েছে। এখন নেড়ে চেড়ে এভাবে কিছু সময় জাল করে নিব। যখন সিমটা একটু সেদ্ধ হয়ে আসবে তারপরে আমি মাছগুলোকে দিয়ে দিব। এই যে ভাজা মাছটা আমি এইভাবে দিয়ে দিচ্ছি তরকারির উপরে দিয়ে, কিন্তু এখন কিন্তু তরকারিটা জাল করে নিতে হবে। তরকারিটা কিন্তু আর কিছু করতে হবে না, রান্নাটা কিন্তু এভাবেই হয়ে যাবে। ঝোলটা যেভাবে রাখতে চান ঠিক সেই অনুযায়ী ঝোলটা রেখে আপনি তরকারিটা নামিয়ে নিতে পারবেন।
তো এখন দেখুন আমি যতটুকু ঝোল আছে এই ঝোলটা এই অবস্থায় দিয়ে মাছটাকে খুব ভালো করে একটু বলক উঠানোর পরে মাছটা যখন একটু নরম নরম হয়ে আসবে ঝোলের সঙ্গে খুব ভালোভাবে বলক আসার পরে তরকারিটা রান্না করা হয়ে যাবে। তরকারিটার চেহারাটা দেখুন অনেক সুন্দর হয়েছে, মানে তরকারির কালারটা যতটা সুন্দর হয়েছে তরকারিটা দেখতেও কিন্তু দারুণ লাগছে। আর এই সিমটাও কিন্তু যদি আপনি এরকম বলক আসার পরে তরকারি ঝোলের বলক আসার পরে সিমটা দেন তা সিমের কালারটাও কিন্তু এরকম সুন্দর থাকবে। আর যদি সিমটা কষিয়ে রান্না করেন তাহলে সিমের কালারটা নষ্ট হয়ে যাবে। তো তরকারিটা আমার রান্না করা হয়ে গিয়েছে, যতটুকু ঝোল আছে এই অবস্থায় আমি নামিয়ে নিব। তরকারিটা যত ঠান্ডা হবে তত কিন্তু ঝোল আর একটু কমে যাবে। তো দেখুন কালারটা দেখে আমার তো অসম্ভব ভালো লাগছে, কারণ এত সুন্দর কালার তরকারিতে দেখতে যতটা ভালো লাগছে খেতে কিন্তু দারুণ মজা। আজ যে কখনো এভাবে রান্না করে খাননি আজই ট্রাই করুন, খুবই মজা পাবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।